ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমাদের চ্যানেলের ভিউয়ার, তারা জানো যে প্রতিনিয়তই আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন সাবজেক্টের উপর, জিকে, ইংরেজি, অঙ্ক। তো আজকের এই ভিডিওটি হবে জিকে নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই জিকে তো পড়বেই, তার সঙ্গে সঙ্গে তোমরা ম্যাথ এবং ইংরেজি ম্যাথ এবং ইংরেজি অবশ্যই পড়বে। এখন থেকে তোমরা রচনা লেখা শুরু করো, মানে লেখা প্র্যাকটিস করো। না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে যদি মনে করো যে আমি পরীক্ষার হলে গিয়ে চেষ্টা করব, তাহলে কিন্তু তখন আর হবে না। কারণ কি, রচনা যদি তোমাদেরকে লিখতে হয়, সেখানে কিন্তু কিছু ডেটা ইনপুট করতে হবে। যদি তোমাদের কোনো কিছু পড়তে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্নে কি রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে, মেঘদূত কবিতাটি রচয়িতা কে? অপশনে কি লেখা রয়েছে? সাত্তানার, প্রেমচাঁদ, কালিদাস আর তুলসীদাস। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কালিদাস। এই কালিদাসকে কি বলা হয়? ভারতের সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি বলা হয়। সংস্কৃত ভাষার কি বলা হয়? শ্রেষ্ঠ কবি কে? কালিদাস। মনে থাকবে। তো ইনি এই মেঘদূত ছাড়াও দেখো, কালিদাসের তোমাদের কিছু গ্রন্থ বা কবিতা এবং কিছু স্টোরির নাম কিন্তু মনে রাখতে হবে, যেগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে স্ট্যাটিক জিকে হিসেবে। তো মেঘদূত ছাড়াও আরো কয়েকটি আমি তোমাদেরকে নোবেলসের নাম বলে দিচ্ছি। সেটা হচ্ছে কুমার সম্ভ্রম। কি বললাম তোমরা অবশ্যই লিখে রাখো। কুমার সম্ভ্রম। তারপরে হচ্ছে রঘুবংশ। রঘুবংশ। তারপরে হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম। মনে থাকবে। আমি পুরোটা লিখলাম না, একটু একটু করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কুমার সম্ভ্রম, রঘুবংশম আর অভিজ্ঞান শকুন্তলম। এগুলো হচ্ছে কালিদাসের রচনা। চলো তারপরে প্রশ্ন দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না যে আমাদের একটি অফিসিয়াল অ্যাপ লঞ্চ হয়েছে, যেটা তোমরা গুগল প্লে স্টোরে টিপিএম একাডেমি অনলাইন সার্চ করলে পরে পেয়ে যাবে। একাডেমি অনলাইন, ঠিক আছে? তো এই অ্যাপে আমরা যেটা করেছি, শুধুমাত্র আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো তোমাদের জন্য আমরা একটা ডেডিকেটেড কোর্স তৈরি করেছি। যে কোর্সটার ভ্যালু একদম নামমাত্র। তোমরা চাইলে পরে সেই কোর্সটাকে দেখতে পারো। তার জন্য আমাদের অ্যাপটিকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। তো চলো তারপরে দেখে নিই, নিম্নলিখিত বৌদ্ধ উৎসগুলির মধ্যে কোনটি মৌর্য রাজা বিন্দুসার সম্পর্কে তথ্য প্রদান করে? আমরা জানি মৌর্য রাজা বিন্দুসার ছিলেন। তো তার সম্পর্কে যে তথ্য দেয় কোন গ্রন্থগুলি? দিব্যবদান, দিব্যবংশ, মহাবংশ, উপরের সবগুলি। দেখো, তার আগে বলি, এখান থেকে কিন্তু এই অপশনগুলো থেকেও একটা প্রশ্ন হয়। সেটা হচ্ছে, এই যে তোমার গ্রন্থগুলোর নাম দেওয়া রয়েছে, এই গ্রন্থগুলো কোন ধর্মের সঙ্গে রিলেটেড? তাহলে কি হবে? বুদ্ধ ধর্মের সঙ্গে। ঠিক আছে। এখানে আমাদের অ্যান্সার কি হবে? উপরের সবগুলো, অপশন ডি। মনে থাকবে। চলো তারপরে দেখে নিই। স্বাধীনতা উত্তরকালে ভারতে সর্বপ্রথম অর্থনৈতিক সংস্কার চালু হয় কত সালে? স্বাধীনতা উত্তরকালে, এই কথাটার অর্থ হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় ভারতের সর্বপ্রথম অর্থনৈতিক সংস্কার। অপশন এ তে রয়েছে জনতা পার্টি সরকার 1977 সালে যখন আসলো। তারপরে ইন্দিরা গান্ধী সরকার 1980, রাজীব গান্ধী সরকার 1985 আর পিভি নরসিংহ রাও সরকার 1990। দেখো, এটা কিন্তু একটা অনেক বড় চ্যাপ্টার, মানে এই জায়গাটাকে যদি বলতে হয় তাহলে অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলে রাখছি। এই সময়, অর্থাৎ 1990 সালে যে সময়টার কথা বলা হচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিংহ রাও। আর আমাদের অর্থমন্ত্রী ছিলেন, ফিনান্স মিনিস্টার ছিলেন কে? ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং। ঠিক আছে। এই সময় একটা নতুন পলিসি চালু হয়েছিল এবং সেই পলিসিটির দরুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে সিদ্ধান্তটার নাম হচ্ছে এলপিজি। এই এলপিজি কিন্তু গ্যাস নয়। এই এলপিজির পুরো নাম হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। মনে থাকবে। চলো
তারপরের প্রশ্নটা দেখো না, নিচের কোন ধরনের বৃক্ষরোপণ মরুভূমিতে মাটির ক্ষয় রোধে সাহায্য করে? প্রশ্নটাকে ভালো করে পড়ে নেবে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। কোন ধরনের বৃক্ষরোপণ মরুভূমিতে মাটির ক্ষয় রোধ করে? অপশনে রয়েছে শেল্টার বেল্ট, ট্রি ক্রপিং, এগ্রো ফরেস্ট, আর কন্টুর ক্লাইম্বিং। দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের শেল্টার বেল্ট। শেল্টার বেল্ট কি না, মরুভূমিতে যে সমস্ত গাছগুলো জন্মায়, মরুভূমিতে যে গাছগুলো হয়, সেই গাছগুলো কি করে, যে কাঁটা জাতীয় গাছ হয় বা যে ধরনের গাছগুলো হয় বাপলা টাপলা ধরনের, এই গাছগুলো যদি থাকে, এই গাছগুলোকে আমরা কি বলি, শেল্টার বেল্ট বলি। কেন না, মরুভূমিতে যখন প্রচন্ড পরিমাণে বাতাস বয় বা ঝড় হয়, সেই ঝড়ের যে গতি, সেই গতিকে কি করে না 60 থেকে প্রায় 80% কমিয়ে দেয় কে, এই গাছগুলো। যার ফলে কি হয়, মরুভূমিতে মাটি ক্ষয় হয় না। তোমরা যদি ভালো করে পড়বে, যখন তোমরা পড়েছিলে জিওগ্রাফিতে, দেখেছিলে যে কি হয় না, মরুভূমি রয়েছে, সেই মরুভূমিতে মাটি রয়েছে, সেই মাটিগুলো কি কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে কে, বাতাস। তো সেই বাতাসে যাতে মরুভূমির মাটি ক্ষয় না করতে পারে, সেই জন্য কি হয়, শেল্টার বেল্ট কাজ করে। তারপরের প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের নিচের কোন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী মণ্ডলী ব্যবস্থা করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যখন ব্রিটিশরা রাজত্ব করেছিল ভারতবর্ষে, তখন মুসলমানদের জন্য একটা পৃথক নির্বাচন মণ্ডলী ব্যবস্থা করেছিল, অর্থাৎ পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিল। তো এখানে অপশনে কি কি রয়েছে, ভারত সরকার আইন 1919, ভারতীয় কাউন্সিল আইন 1909, ভারত সরকার আইন 1935, আর এটির কোনোটিই নেই। আচ্ছা, এটাকে ভারত সরকার আইন এরকম নাম লিখে এরকম লেখা থাকতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা 1935, এরকমও লেখা থাকতে পারে। আর এটা লেখা থাকতে পারে তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ঠিক আছে, ভারতীয় কাউন্সিল আইন 1909, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর এটার আর একটা নাম আছে, যেটাকে আমরা কি বলি, যে নামে আমরা সাধারণত চিনি এই আইনটাকে, সেটা হচ্ছে মরলে মরলে মিন্টো আইন। কি নামে চিনি আমরা, মরলে মিন্টো আইন 1909। এই আইন দ্বারাই কি করা হয়েছিল, মুসলমানদেরকে পৃথক নির্বাচন করার ব্যবস্থা করা হয়েছিল। এই সময় ভাইসরয় ছিলেন কে, লর্ড মিন্টো। এই সময় ভাইসরয় কে ছিলেন, লর্ড মিন্টো। আর এই মিন্টোকে একটা নাম দেওয়া হয়েছিল এই আইনের পরে, সেটা হচ্ছে ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের জনক। কি বললাম, ভারতে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক নির্বাচনের জনক কাকে বলা হয়, বলা হয় লর্ড মিন্টোকে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। চলো তারপরে প্রশ্নটা দেখে নিই, ভারতের কোন রাজ্যে মূলত মূল ভূখণ্ডে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? তোমরা জানো আমাদের যে ভারতের ম্যাপ, সেটা ঠিক এইরকম অবস্থিত। এইদিকে কি আছে, আরব সাগর, এদিকে আছে বঙ্গোপসাগর, এদিকে আছে ভারত মহাসাগর। তো টোটাল যে অঞ্চল দেখো, এই অঞ্চলটা আমাদের কিসে, উপকূল রেখায়। তো মোট 9টি রাজ্য, কতগুলি রাজ্য উপকূল রেখায় রয়েছে, 9টি রাজ্য, আর 4টে ইউটি অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল উপকূল রেখায় রয়েছে। তো সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা কার রয়েছে, সঠিক অ্যান্সার কি হবে, গুজরাট। গুজরাটের উপকূল রেখা সব থেকে বেশি রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1214 কিলোমিটার। আর টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 7516.6 কিলোমিটার। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত, 7516.6 কিলোমিটার। আর গুজরাটের, শুধুমাত্র গুজরাটেই রয়েছে 1214 কিলোমিটার। পয়েন্টগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে, সেই জন্য বলে দিচ্ছি। তারপরে দেখো, মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত সল্ট মার্চ শুরু করেছিলেন গুজরাটের ডান্ডি কোন জেলায়? আমরা ডান্ডি আইনের কথা বা ডান্ডি মার্চের কথা শুনেছি। তো সেই ডান্ডি মার্চ শুরু হয়েছিল কবে, ডান্ডি মার্চ শুরু হয়েছিল 12ই মার্চ, 12ই মার্চ 1930 সালে। কে শুরু করেছিলেন, মহাত্মা গান্ধী। কবে পৌঁছেছিলেন ডান্ডিতে, ডান্ডিতে পৌঁছেছিলেন 5ই এপ্রিল, 5ই এপ্রিল 1930। মোট কতজন অনুগামী গান্ধীজির সাথে ছিলেন, 78 জন।
এই 78 জন অনুগামীকে নিয়ে 12ই মার্চ 1930 সালে গুজরাটের নবসারী জেলার একটা জায়গা থেকে শুরু করে, বা ডান্ডি থেকে শুরু করে, সরি, নবসারী জেলা থেকে শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। তারপরে কোথায় গিয়ে পৌঁছেছিলেন? ডান্ডিতে। ঠিক আছে, ডান্ডিটা কোথায়? এই নবসারী জেলাতে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের নবসারী জেলা। শুরু হয়েছিল 12ই মার্চ 1930, পৌঁছেছিল 5ই এপ্রিল 1930। মোট অনুগামী ছিল 78 জন। মনে থাকবে? চলো। আর এটা দিয়ে কি হয়েছিল? এটা দিয়ে যেটা করেছিলেন সেটা হচ্ছে লবণ আইন ভঙ্গ। লবণ আইন ভঙ্গ করেছিলেন। তারপরে প্রশ্ন দাও, নিচের কোন অর্থনীতিবিদ ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য এলপিজি, একটু আগে যেটা বলছিলাম, এলপিজি মডেলে প্রস্তাব করেছিলেন? তো এই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কেননা আমি একটু আগেই বলে দিলাম। অপশনে কে রয়েছে? ওয়াইবি রেড্ডি, কেভি কামাট, মনমোহন সিং, উপরের কোনটিই নয়। চলো তারপরেরটা দেখে নিই। নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? দেখো, বিমস্টেকটা কি? বিমস্টেকটা হচ্ছে, এর একটা পুরো নাম রয়েছে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, এই ধরনের কিছু একটা নাম রয়েছে। তো এই বিমস্টেক স্থাপিত হয়েছিল কবে? বিমস্টেক স্থাপিত হয়েছিল 1997 সালে। কবে হয়েছিল? 1997 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে। এর সদস্য কে কে রয়েছে? অবশ্যই তোমরা এটাকে লিখে রাখবে, সেটা হচ্ছে বাংলাদেশ। কে? বাংলাদেশ। তারপরে রয়েছে ভুটান, বাংলাতে লিখে দিচ্ছে ভুটান। তারপরে হচ্ছে মায়ানমার, মায়ানমার। তারপরে কে রয়েছে? নেপাল। তারপর শ্রীলঙ্কা। তারপরে রয়েছে থাইল্যান্ড। তো এই দেশগুলো 1 2 3 4 5 6, এই 6টা দেশ মিলে কি হয়েছিল? বিমস্টেক স্থাপন করা হয়েছিল। বিমস্টেক কবে স্থাপন করা হয়েছিল? 1997 সালে। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বাংলাদেশের ঢাকাতে। তাহলে দেখো ভালো করে, এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভারত। ভারত কিন্তু বিমস্টেকের সদস্য নয়। চলো তারপরের প্রশ্ন কি আছে। নিম হলো একটি, অর্থাৎ নিম কি ধরনের গাছ? ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষ, আর ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ, ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বৃক্ষ। এর অ্যান্সার আমি তোমাদেরকে বলবো না, এর অ্যান্সারও তোমরা কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কেননা এটাকে তোমরা ছোটবেলায় বেশ ভালো করে করেছিলে। তারপর এটা দেখো, মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে, অর্থাৎ কোন কোন রাজ্যের মধ্যে মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে সমস্যা রয়েছে? মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, গুজরাট, রাজস্থান। সঠিক অ্যান্সার কি হবে? কেরল এবং তামিলনাড়ু। মুল্লাপেরিয়ার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? পেরিয়ার নদীর উপর অবস্থিত। কোথায়? পেরিয়ার নদী। কেরালাতে রয়েছে পেরিয়ার নদী। এই পেরিয়ার নদীর উপর মুল্লাপেরিয়ার বাঁধ অবস্থিত। এটা হচ্ছে কেরালার একটা জেলা রয়েছে, সেই জেলাটার নাম হচ্ছে ইদুক্কি। ইদুক্কি জেলায় এই মুল্লাপেরিয়ার বাঁধ অবস্থিত। আর এই বাঁধটাকে নিয়ে যে দুটো রাজ্যের মধ্যে সমস্যা বাঁধে সেটা হচ্ছে তামিলনাড়ু এবং কেরল। তারপরের প্রশ্ন কি রয়েছে? ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়? দেখো, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে সর্বাধিক কয়লা উৎপাদন, আর একটা হচ্ছে সর্বাধিক কয়লা সঞ্চয় বা সঞ্চিত। সঞ্চয় কোথায় আছে আর উৎপাদন কোথায় হয়? দুটোর ক্ষেত্রেই একটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়, তাহলে অ্যান্সার কি হবে? ঝাড়খণ্ড। যদি জিজ্ঞেস করে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা সঞ্চিত রয়েছে, সেক্ষেত্রেও তোমার অ্যান্সার কি হবে? ঝাড়খণ্ড। চলো তারপরটা দেখে নাও। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে। এই দুটি নদী কি কি? যদি তোমরা ভালো করে ম্যাপে পড়ে থাকো তাহলে দেখবে যে আমাদের সাতপুরা রেঞ্জ রয়েছে বা সাতপুরা পর্বতশ্রেণী রয়েছে, সেই সাতপুরা পর্বতশ্রেণীর একদম পূর্বের যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে কি বলা হয়? অমরকণ্টক। এই অমরকণ্টক থেকে দুটো নদীর উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে তোমার নর্মদা আর একটা হচ্ছে সোন।